অনেকে বলছেন যে উনি ইমাম মেহেদী দাবিদার, নবী দাবিদার। আপনাদের কাছে কি ভিডিও আছে, অডিও আছে? আপনারা কি প্রমাণ দেখাতে পারবেন যে উনি কখনো বলেছে আমি ইমাম মেহেদী, আমি নবী? কবর 10 ফিট উঁচায়। আসলে মূলত কেউ কি মেপে দেখেছেন যে কবরটা কোথায় ছিল? এটা কি 10 ফিট না 4 ফিট? একজনও দেখেননি। 3টার পর থেকে আমরা শুনতে লাগলাম যে বিভিন্ন জায়গা থেকে দা বটি নিয়ে ট্রাকে ট্রাকে লোক আসতেছে। আমরা ছাদে আশ্রয় নিলাম। আমরা ছাদ থেকে তৌহিদি জনতাকে হাত জোর করে বলতেছিলাম যে আমাদের জীবনটা ভিক্ষা দেন, আমরা যদি কোনো অপরাধ করে থাকি। আমার পাশে যে একটা লোক ছিল আলম নাম করে, তাকে 3 তলা থেকে ফেলে দিল। 1-1.5 ঘন্টা পরে যখন উল্লাস করতে লাগলো, উল্লাস করে বের হয়ে গেছে, হঠাৎ করে তাকায় দেখি যে আমার পুরো শরীর রক্ততে ভিজে গেছে। আমার ছেলে যখন 3 তলা থেকে লাফ দেয়, তখন আমি ভাবলাম আমার ছেলেটা হয়তো মরে গেছে। আমি শহীদুল ইসলাম, নুরুল হক, নুরাল পাগলের ওনার ছোট মেয়ের শ্বশুর। আমি মূলত সাংবাদিকতা করি, পেশায় সাংবাদিক। আসলে এই যে ঘটনাটা ঘটেছে 23 তারিখের পর থেকে, যেটা 23 তারিখে উনি ঢাকা পপুলার হসপিটালে মৃত্যুবরণ করেন ভোর 6:30টায়। তারপর থেকে ওনাকে রাজবাড়ির গলন্দাতে ওনাকে নিয়ে যাওয়া হয়। ওইখানে ওনার সারাদিন ওনার যে মানুষের দেখার যে বিষয়টা উন্মুক্ত করা হয়, ওনার এই মরার দেহ সবাই দেখতে থাকে সারাদিন। আমরা ওই দিন প্রায় 2টার দিকে আমরা গলন্দ পৌঁছানোর পর থেকে সারাদিন মানুষ দেহটা দেখে। সন্ধ্যা 7:30টায় ওনার একটা জানাজা হয় এবং 8টা একটা জানাজা হয়। 7:30টায় যে জানাজাটা সেটা হলো ওনার প্রতিবেশী আত্মীয় স্বজন, মানে ওনার যেই জায়গাটা জানাজাটা হয়, মূলত জায়গাটা অনেক ছোট জায়গা এবং প্রচুর লোক হয়েছিল ওইখানে। ওই জানাজায় প্রথম জানাজায় ওনার পারিবারিক যে লোকগুলা, সেই লোকগুলো ওনার প্রথম জানাজা হয়। এবং সেই জানাজায় একজন ইমাম হাফেজ ওনার প্রথম জানাজাটা পড়ায়। দ্বিতীয় জানাজাটা পড়ায় ওনার ভক্ত যারা, ওনার যারা মুরিদ, তাদের মধ্যে থেকে একজন প্রবীণ লোক দ্বিতীয় জানাজাটা পড়ানোর পরে রাত 10টায় ওনাকে কবরস্থ করা হয়, সমাধি করা হয়। এটা 23 তারিখের ঘটনাটা গেল। 24 তারিখ কিছু লোকজন আলোচনা শুরু করে যে ওনার কাবার আদলে একটা কবরস্থান করা হয়েছে বিশেষ কায়দায়, ওনাকে সেইখানে মাটি দেওয়া হয়েছে। এই বিষয়টা আলোচনা আসে 24 এবং 25 তারিখে গলন্দর যে ইউনো মহোদয় আছেন, উনি আমাকে ফোন করেন যে আপনার আত্মীয়র যে কবর দেওয়া হয়েছে এটা কি মাটি থেকে 12 ফুট উপরে আর কাবার আদলে করা হয়েছে কিনা। তখন আমি ওনাকে বলি যে স্যার আপনি আসেন, আসার পরে দেখেন বাস্তবতাটা কি সেটা দেখেন। উনি আসার পরে উনি দেখার পরে উনি বলে ঠিক আছে, এই বিষয়টা আমরা জেলা প্রশাসনের সাথে আলোচনা করে আমরা একটা বৈঠক করব আগামীকাল। আপনারা আগামীকাল সকাল 9টায় ডিসি অফিসে আসবেন। ঠিক পরের দিন আমরা ওনার এই কবরস্থ করার মানে পরে যে বিষয়গুলো হচ্ছে এটা নিয়ে আমরা ডিসি অফিসে যাই। ডিসি অফিসে যাওয়ার পরে ডিসি সহ আলেমরা থাকে, 16 সদস্যের একটা প্রতিনিধি দল থাকে এবং আমাদের পক্ষ থেকে 6 সদস্যের একটা টিম থাকে। সেইখানে ওনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং প্রশ্ন করতে থাকেন। তারা যেমন একটা প্রশ্ন করেছিলেন যে উনি ইমাম মেহেদী দাবি করেন। তখন ডিসি স্যার আমাদেরকে বললেন যে আসলে এই দাবিটা করেন, এটা আপনাদের কাছে কি উত্তর আছে। তখন আমি বলেছিলাম যে উনি ইমাম মেহেদী যে দাবিটা করেন, এই দাবিটা উনি কখনোই মুখে বলেননি, কাউকে বলেননি। যদি বলে থাকে তাহলে আপনাদের কাছে কি ডকুমেন্টস আছে, ভিডিও, অডিও বা দালালি কোনো ডকুমেন্টস আছে যেটা দেখাতে পারবেন যে উনি বলেছেন। তখন এই কথাটার পরে ডিসি সাহেব বলল যে আসলে যে উনি যে কথাটা বলছি এই বিষয় নিয়ে আপনাদের কোনো আছে, কোনো প্রমাণ আছে কিনা। তখন কিন্তু এই আলেমদের মধ্যে কেউ কিন্তু এই জিনিসটা প্রমাণ দেখাতে পারেনি। এই একটা বিষয়। ওনাদের ওইখানে 3টে দাবি ছিল। 3টে দাবির মধ্যে হচ্ছিল যে ওনাকে যে এখানে কবর দেওয়া হয়েছে সেই কবরটা সমতলে রাখা, মানে মাটি থেকে 10 ফিট উপরে রাখা, এটা সবার কথা ছিল। এটা আমি পরে আসি। আর একটা বিষয় ছিল যে কবরের 4 সাইডে দেয়াল ছিল, সেই দেয়ালের কালারটা চেঞ্জ করা। আর একটা বিষয় ছিল যে একটা সাইনবোর্ড, ওনার ওই বাড়িতে একটা সাইনবোর্ড লেখা ছিল মেহেদীর দিন প্রচার। এই দিন প্রচারের যে বিষয়টা, আর নিচে ছিল গলন্দ পাক দরবার শরীফ। তো এই 3টে বিষয় ওনারা আমাদেরকে আলটিমেট দেয় যে এই 3টে বিষয় আগামী শুক্রবারের মধ্যে আপনারা এটা সমাধান করবেন।
তখন আমরা ওইখান থেকে ডিসি, এসপি এবং আরও আইন শৃঙ্খলার লোকজন ছিল, তাদের মাধ্যমে কথা বলে আমরা চলে আসি। আসার পরে ওই দিন রাত্রে থেকে শুরু করে একদিনের মধ্যে আমরা রুমটা চেঞ্জ করে দিই, সাইনবোর্ডটা চেঞ্জ করে দিই, দিয়ে তার পরের দিন আমাদেরকে আবার ডাকেন। ডাকার পরে আমরা ইউনো স্যারের অফিসে যাই, যা বলি যে স্যার আপনারা যে 3টে শর্ত দিয়েছিলেন অলরেডি আমরা 2টে শর্ত পূরণ করেছি, সাইনবোর্ডটা চেঞ্জ করে দিয়েছি এবং রঙের কালারটাও চেঞ্জ করে দিয়েছি। তখন বলে কবরের কি করবেন? তখন আমরা বলি যে কবরটা তো আসলে যে উঁচায় দেওয়া হয়েছে, কী কারণে দেওয়া হয়েছে সেটা ব্যাখ্যা করি। যেমন ওনার যে দরবারটা, উনি যে দরবারে বসে উনি 75 বছর এই ধর্ম প্রচার করতেন, সেই দরবারটা একদম নিচু জায়গায়, বিশেষ করে ওনার বাড়ির পাশে যে রোড রাস্তা, মেন রাস্তা থেকে 4.5 ফিট নিচু ওই এলাকা, পানি জমে, সবসময় পানি জমে। মূলত ওইখানে পানি জমার কারণে কিন্তু ওই কবর যে স্থানটা, মানে যেখানে কবর দিয়েছে ওই জায়গাটা উঁচু করে, রেবেলিং করে, যে রাস্তার যে রেবেলটা ধরে যে পরবর্তী যেতে দরবার উঁচা হবে, সংস্কার কাজ হবে, সেটা ধরে ওনাকে কবর দেওয়া হয়। ওইখান থেকে ওনাকে 4 ফিট উঁচা, আসলে মূলত 10 ফিটের যে কথাটা উঠছে, যে একটা মানুষকে 12 ফিট না 10 ফিট, মূলত যারা জানে না জেনে 12 ফিট বলছে। আসলে কেউ কি মেপে দেখেছে যে ওইটা 10 ফিট না 12 ফিট? ওই একটা দেয়াল সামনে একটা দেয়াল ছিল, ওই দেয়ালটা মূলত 10 ফিট। 10 ফিট থেকে 4 ফিট নিচে ওনাকে কবরটা দেওয়া হয় এবং চারপাশে দেয়াল ছিল এবং দেয়ালের উপর একটা ঘর আছে, যেখানে উনি 75 বছর ওখানে ইবাদত করতেন। ওই ঘরে বসে এই দেয়ালের উপর একটা ঘর, টিনের ঘর, যেটা 75 বছর বয়স, ওই ঘরটার মধ্যে ইবাদত করতেন, ওইখানে থাকতেন। তো এখন ওই দেয়ালের পাশে যে কালো রং করা হয়েছে, এই কালো রংটা মূলত 2 বছর আগে করা হয়েছে, হুট করে করা হয় 2 বছর আগে। আমরাও দেখেছি, কিন্তু আমাদের মধ্যে কখনোই ওইটা আসে নাই যেটা কাবার আদলে করা হয়েছে। আর পাশে ওনার মা এবং ভাইয়ের কবর। যাই হোক, এই যেহেতু এটা নিয়ে একটা বিতর্ক হয়েছে, আমাদের ডিসি সাহেব যে মতামতটা দিলেন যে 3টে জিনিস চেঞ্জ করবেন, আমরা এই 2টে চেঞ্জ করার পরে ডিসির একটা প্রতিনিধি এবং উপজেলার একটা প্রতিনিধি সহ আলেমদের একটা প্রতিনিধি আসে দেখার পরে তারা দেখেন যে না, 2টে জিনিস চেঞ্জ হয়ে গেছে। আর একটা জিনিস কি, কবরের। তখন আমরা এই 1 তারিখ থেকে কবরের কাজ শুরু করি। মূলত ওনাকে যেখানে কবর দেওয়া হয়েছে চারপাশে দেয়াল দিয়ে মাটির মাঝে আমরা কি করতে থাকি, ওই মাটিটা, মানে ওনাকে যখন কবর দেওয়া হয় তখন কিন্তু চারপাশে ইট দেওয়া হয়েছিল, নতুন মাটি তো, যে ভেঙে যদি চাপ লাগে বা সমস্যার সৃষ্টি হয়, চারপাশে ইটের গাঁথনি দিয়ে ওইখানে ওনাকে কবর দেওয়া হয়েছে। মানে মাটি তো নতুন মাটিটা বৃষ্টি পড়ে যে যদি কবরটা ভেঙে যায়, যার কারণে চারপাশে ইট দেওয়া হয়েছে। আমরা কি করলাম, 1 তারিখ থেকে চারপাশে মাটি সরাইতে লাগলাম এবং ওনার যে কবরটা দেওয়া হয়েছে, কবরটা চেন কাপ্পার যেটা বলে, গাড়িটারি উঠায় যেটা, ওইটা চেন কাপ্পার দিয়ে উঁচা করতে লাগলাম আর নিচ থেকে মাটি সরাতে লাগলাম। এটা আমরা 1 তারিখ থেকে শুরু করে বৃহস্পতিবার পর্যন্ত ওনার কবর সমতলে নিয়ে আসলাম। এবং এই যে কবর নিচু হচ্ছে, আস্তে আস্তে কাজ চলতেছে, মাটি সরানো হচ্ছে, এর মধ্যে প্রতি ঘন্টায় গলন্দ উপজেলার নির্বাহী অফিসার মহোদয় উনি এবং গলন্দঘাট থানার ওসি সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন 1 ঘন্টা পর এসে দেখতে লাগলো যে আসলে কতটুকু নিচা হচ্ছে, ঠিক মতন হচ্ছে কিনা। এইভাবে দেখতে লাগলো। দেখতে আমরা বৃহস্পতিবার 4 তারিখে যখন একদম নিচা হয়ে গেছে, মানে সমতলে চলে আসছে, সমতল করে আমরা কি করলাম, এটা ইউনো স্যারকে বললাম যে আসলে যে আমরা এটা নিচে করছি, আপনি দেখে যান। ওসি সাহেবরা আসলো, দেখলো, বললো যে না ঠিক আছে, এখন আপনার চারপাশে মাটি দিয়ে এটা সমান করে দেন, সব ঠিক আছে। ওনারা দেখে চলে গেল। আমরা বিকালে 6টায়, 4 তারিখ বিকাল 6টায় এদিকে মাইকিং হচ্ছে, আলেম তৌহিদি জনতারা মাইকিং করছে, শুক্রবারে বিক্ষোভ জনতা এবং এটা ভেঙে ফেলবে, বিভিন্ন উস্কানিমূলক মাইকিং করছে। এবং গলন্দ উপজেলায় 4টা ইউনিয়ন, একটা পৌরসভা, প্রতিটা ইউনিয়নে 9টা ওয়ার্ডে 9টা করে মাইকিং বের করছে। এবং এমন একটা হুড়স্থুলি শুরু হয়ে গেছে যে মানে কালকে একটা গজব বা কোনো ঘটনা ঘটবে। তখন আমরা এটা শোনার পরে আমরা ডিসি মহোদয়ের কাছে আমরা যাই, আমরা একটা দরখাস্ত দিই এবং ওনাকে বলি যে স্যার, যেহেতু আমরা কবর সমতল করছি, রং চেঞ্জ করছি, সাইনবোর্ড চেঞ্জ করছি, 3টে শর্ত পূরণ করেছি, তাহলে স্যার এখন তো এই বিষয় থাকে না। তা উনি বললো যে না, আমি তারা যে প্রোগ্রাম করবে এই প্রোগ্রাম আমি করতে দিব না, যেহেতু আপনারা 3টে শর্ত পূরণ করেছেন, অতএব আর কোনো বিষয় নাই, তাহলে আমি এই প্রোগ্রাম করতে দিব না। আমরা ওনাকে একটা লিখিত একটা দরখাস্ত দিলাম, এটা 4 তারিখে বিকাল 6টায় ওনাকে একটা দরখাস্ত দিলাম আমাদের নিরাপত্তার জন্য, এবং এসপি স্যারকে একটা দরখাস্ত দিলাম নিরাপত্তার জন্য, আর্মিকে একটা দরখাস্ত দিয়ে আসলাম নিরাপত্তার জন্য, এবং র্যাবকে একটা দরখাস্ত দিলাম নিরাপত্তার জন্য। কারণ চারদিকে এই তৌহিদি জনতা নামক
কিছু সংখ্যক লোক যে মাইকিং করতেছে, বিশৃঙ্খলা ঘটবে, যার কারণে আমরা কিন্তু এইটার মানে নিজেদের নিরাপত্তার স্বার্থে আমরা এই দরখাস্তগুলো দিয়ে আসলাম। আসার পরে রাত্রে আবার ভিজিটে আসলো, রাতের বেলা ওসি সাহেব এবং ইউনো সাহেব আবার ভিজিটে আসলো। আসার পরে বললো যে সামনে যে দেয়ালটা আছে 10 ফিটের একটা দেয়াল, সেই দেয়ালটা কীভাবে ভাঙা যায়। তখন আমরা বললাম যে স্যার এই দেয়ালটা মূলত এমন খোয়া এবং রড ডাবল দিয়ে করা হয়েছে, এটা ভাঙতে 2-4 দিন সময় লাগবে। তা আমরা ভাঙা শুরু করছি। পরে তখন মিস্ত্রি আসছে, তারা ভাঙা শুরু করলো, তারা ভাঙতেছে, সারা রাত তারা ভাঙলো। বেশি ভাঙতে পারে নাই, কারণ এটা অনেক শক্তিশালী। ধরতে গেলে মেশিন 40 কেজি একটা মেশিন ধরলে এটা আগুন জ্বলতেছিল। তারপরে তারা চেষ্টা করছিল, 8 জন মিস্ত্রি একসাথে কাজটা করতেছিল। এবং এই দেয়ালটা কোথায় কাটতে হবে, কী কাটতে হবে, আমরা একজন ডিজাইনার নিয়ে এসে সে সুন্দর করে আঁকলো, মসজিদের ইসের মতন, গম্বুজের মতন ফাঁকা দেখা যাবে বা সামনে থেকে দেখা যাবে কবরটা, সেভাবে কাটতে লাগলো। এর মধ্যে সারাদিন এই রাত পার হয়ে গেল। শুক্রবার সকালে জামাত ইসলামের আমির সহ এই যে তৌহিদি জনতার একটা টিম আসলো দেখার জন্য যে মূলত তারা যে 3টে বিষয় বলেছে, এই 3টে বিষয় ঠিক আছে কিনা। তখন তারা আসার পরে দেখলো যে না, ঠিক আছে। তখন স্থানীয় রাজবাড়ী জেলার সাংবাদিকবৃন্দ তাদেরকে ধরলো যে আপনারা যে 3টে শর্ত দিয়েছেন, সেই 3টে শর্ত পূরণ হয়েছে কিনা। তখন জামাতের আমির অ্যাডভোকেট নুরুল ইসলাম সাহেব উনি বলল যে না, যে 3টে শর্ত দিয়েছে 3টে শর্ত পূরণ হয়ে গেছে। তখন সাংবাদিকরা প্রশ্ন করলো যে 3টে শর্ত যদি পূরণ হয়ে থাকে তাহলে কেন আপনারা আজকে এই জনসভা করবেন। তো উনি বলল যে আসলে মূলত মাইকিং করে ফেলছি, এখন কি করা যায়, আমরা শান্তিপূর্ণ একটা জনসভা করব। তখন আমাদের দিক থেকে আমরা বলেছিলাম যে আপনি জনসভা করবেন, লোকজন মিছিল নিয়ে আসবে, আমরা মিছিলে দেখতেছি না জুম্মার নামাজ পড়ে কুড়াল, দা, বটি, রামদা এটা নিয়ে মিছিল করতেছে। আসলে শান্তিপূর্ণ মিছিল তো এইভাবে হতে পারে না। আর শান্তিপূর্ণ মিছিল যদি হয় তাহলে যে কোনো একটা, যদি এখানে হামলা করে তাহলে আমরা বিপদে পড়ে যাবো। এখানে অনেক ভক্ত রয়েছে, 400-500 ভক্ত আসছে আজকে শুক্রবার, তাহলে একটা সমস্যা হতে পারে, অনেক বাচ্চা, শিশু, অনেক মানুষ রয়েছে, তাহলে একটা সমস্যা হতে পারে। তখন ওনারা আমাদেরকে আশ্বস্ত করলেন, গলন্দর ওসি সাহেব, ইউনো সাহেব এবং জামাত ইসলামের নেতৃবৃন্দ এবং তৌহিদি জনতার যে প্রতিনিধি ছিল তারা আমাদেরকে আশ্বস্ত করলেন যে আমরা একটা নর্মাল একটা প্রোগ্রাম শেষ করে এইখান থেকে চলে যাব। তারা আমাদের আশ্বস্ত করে চলে গেলেন। যাবার পরে জুম্মার নামাজ শেষ হয়ে গেল, ঠিক 3টার পর থেকে আমরা শুনতে লাগলাম যে বিভিন্ন জায়গা থেকে দা, বটি নিয়ে ট্রাকে লোক আসতেছে। তখন আমরা ডিসি স্যারকে ফোন দিলাম, ইউনো স্যারকে ফোন দিলাম, এসপি স্যারকে ফোন দিলাম, ওসি সাহেবকে ফোন দিলাম। তাদেরকে আমরা বললাম যে স্যার, যেভাবে মিছিল আসতেছে এইভাবে মিছিল আসতেছে আমরা বিপদে পড়ে যাব। আমরা আর্মিকে বললাম যে এইভাবে মিছিল আসলে যদি ভাঙচুর শুরু হয়ে যায় আমরা বিপদে পড়ে যাবো, যদি আক্রমণ হয় তাহলে আমরা চলে যাই, আমাদেরকে বলেন। তখন ইউনো সাহেব, ওসি সাহেব বললো যে না, আমাদের পুলিশ প্রোটেকশন আছে, চিন্তার কোনো সমস্যা নেই, এইখানে আসবে না, আপনারা নিশ্চিত থাকতে পারেন। হঠাৎ করে সেই বড় একটা মিছিল, একের পর এক লোকজন রামদা, বটি, দা, দেশীয় অস্ত্র সদস্য সহ এসে দরবারে হামলা করলো। এই যখন হামলা করে তখন কিন্তু আমাদের এই গেটের পাশে সারাদিন 3 দিন 4 দিন পুলিশ ছিল, বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোক ছিল। ওইখানে কিন্তু ওই হামলার সময় যখন হামলা করবে তখন কিন্তু কোনো আইন শৃঙ্খলার লোকজন ছিল না, একটা লোকও খুঁজে পাওয়া যায়নি। আমরা নিঃস্ব হয়ে গেলাম, নিরুপায় হয়ে গেলাম। তখন আমরা দৌড়াদৌড়ি শুরু করলাম, বাড়ির চারপাশে ঘেরাও করে ফেলছে। আমরা কোথাও যেতে পারিনি, বের হতে পারিনি। অনেকে যারা দেয়াল টপকে বা বিভিন্ন উপায়ে পিছন দিয়ে, ময়লার ট্যাঙ্কি দিয়ে পিছন দিয়ে বের হয়ে গেছে, তারা শুধু বাঁচছে। আর ভিতরে যারা প্রায় 100-র উপরে ভক্ত তারা আক্রান্ত। অনেকের হাত নেই, অনেকের পা নেই, অনেকের মাথা 20-25 সেলাই, বিভিন্ন রকম আঘাত আসতে লাগলো। আমি জীবনের ভয়ে আমার সন্তানকে নিয়ে আমি 3 তলায় চলে গেলাম। আমার সাথে দরবারের আরও 2টা লোক ছিল, একজন আলামিন সাহেব, একজন ভাঙা থানার আরেকটা লোক ছিল আলম সাহেব। আমরা ছাদে আশ্রয় নিলাম। আমরা ছাদ থেকে তৌহিদি জনতাকে হাত জোর করে বলতেছিলাম যে আমাদের জীবনটা ভিক্ষা দেন, আমরা যদি কোনো অপরাধ করে থাকি আমাদের জীবনটা ভিক্ষা দেন। তারা কিন্তু বারবার রামদা, বটি, স্যান নিয়ে বলতেছিল, নিমায় তোদের বিচার এইখানে হবে। আমরা কিন্তু বারবার প্রশাসনকে ফোন দিয়েছিলাম যে স্যার আমাদেরকে বাঁচান, অন্তত আমাদের জীবনটা ভিক্ষা দেন। কিন্তু তখন কিন্তু ইউনূস সাহেব বারবার আমাকে বলতেছিল, আমি ওনাকে অন্তত 50 বার ফোন দিয়েছি, স্যার অন্তত আমাদের জীবনটা বাঁচান। উনি বারবার বলছে আপনি নিজে সেভে থাকেন, দেখতেছি, নিজে সেভে থাকেন, দেখতেছি। আর কিন্তু কোনো কথা বলেনি। আমি আর্মিকে ফোন দিয়েছিলাম, আর্মি আসছিল কিন্তু তারা ব্যারিকেড আর ঢুকতে পারেনি।
আর কেউ আসেনি। কিন্তু যখন নিরুপায় হয়ে গেলাম, জীবন বাঁচতেছে না, তখন আমার ছোট্ট শিশু, আমার ছেলেটা 3 তলা থেকে লাফ দিয়ে পড়লো নিচে। নিচে পড়ে যাওয়ার পরে তার একটা পা ভেঙে গেছে। তাকে কিন্তু লোকজন ধরে মারছে। মারার পরে একজন পাশের বাড়ি থেকে একটা বটিনিস তাকে জবাই করবে। আমার ছেলে তার পা ধরে বলছিল, আঙ্কেল আপনি তো আমাকে চেনেন, আমি তো স্থানীয়, আমি তো কখনো কোনো অপরাধ করিনি, আমি আপনি দেখলে সালাম দিয়েছি, বলেন আমাকে কেন জবাই করবেন? আমি যদি বেধর্মী কোনো কিছু করে থাকি তাহলে আপনি আমাকে মাফ করে দেন। তখন তারা মানে নেই, 4 হাত পা ধরে তখন তাকে আল্লাহু আকবরকে জবাই করতে গেছে। এর মধ্যে যে ছেলেটা জবাই করেছে পাশের বাড়ির, ওর মা আসে ওই ছেলেটাকে পা ধরে বলে, বাবারে ওই ছেলেটা ভালো, দেখলে সালাম দিত, কথা বলতো, ও ও ভালো ছেলে, ওকে তোরা মারিস না, আমার জীবন ভিক্ষে চাইতো, ওকে মারিস না। তখন তাকে মাফ করে দেয়। আমি ছাদে ছিলাম, আমি বেরোতে পারিনি। আমার ছেলে যখন 3 তলা থেকে লাফ দেয় তখন আমি তখন তখন আমি ভাবলাম আমার ছেলেটা হয়তো মরে গেছে, কারণ ওই 3 তলা থেকে লাফ দিলে ওই ছেলে বাঁচতে পারে না। আমি তখন আল্লাহর কাছে বললাম, আল্লাহ আমার ছেলেটা মারা গেছে, আমার জীবনের কি আর দাম? তখন ওরা ছাদের যে কভার ছিল একটা টিনের, সেটা ভেঙে চলে আসলো, আমাকে ধরলো, কয়জন আমাকে বললো যে ওকে মেরে ফেল। একটা ছেলে আমাকে এসে লাথি দিয়ে ফেলে দিল। আমার পাশে যে একটা লোক ছিল আলম নাম করে, তাকে 3 তলা থেকে ফেলে দিল, সে 3 তলা থেকে পড়ে গেল। তখন আমি ভাবলাম এই লোকটাও মারা গেছে। তখন ওরা আমাকে মারতে লাগলো, কিন্তু কোপ দেয়নি কোনো, পা দিয়ে আমার বডির উপর লাফাচ্ছিল। এক মুহূর্তে আমি জ্ঞান হারিয়ে ফেললাম, আমি আর জানি না আমার কি হয়েছে। ঠিক 1-1.5 ঘন্টা পরে যখন উল্লাস করতে লাগলো, উল্লাস করে বের হয়ে গেছে, আমার জ্ঞান ফিরছে। আমি জ্ঞান কেমন, আমি ভাবতেছি কি হলাম, আমি মরে গেছি কি। হঠাৎ করে তাকায় দেখি যে আমার পুরো শরীর রক্ততে ভিজে গেছে। আমার পাশের যে ছেলেটা ছিল ওকে এমনভাবে কোবানো হয়েছে, ও বাঁচবে কি এখনো সংশয়, কি বাঁচবে কি আর স্বাভাবিক জীবনে আসতে পারবে কিনা আমি জানি না। তখন আমার সেটে ফোন বাজছিল, সেতু ভাই নামে একটা লোক আমাকে ফোন দিচ্ছিল যে আপনি কি অবস্থা বলেন তো। আমি বললাম যে ভাই আমার যে পরিস্থিতি, আমি 3 তলা থেকে নেমে আসতে পারবো না, আমাকে আপনি বাঁচান ভাই, আমার জীবনটা ভিক্ষা দেন। উনি তখন ডিসি সাহেবকে ফোন দিয়ে বলে যে গোলন্দা প্রেস ক্লাবের সেক্রেটারি শহীদ সাহেব, উনি 3 তলা আটকে গেছে, ওনার উপরে নির্যাতন হয়েছে, ওনাকে আপনি একটু বাঁচান, অন্তত জীবনটা ভিক্ষা দেন। তখন এসপি সাহেব সহ আর্মির লোকজন এসে 3 তলা থেকে আমাকে উদ্ধার করে, এবং আমাকে যখন হসপিটাল নিচ্ছিল তখন কিছু জনগণ আসতেছিল, তখন আর্মি তাক করতেছিল যে আসলেই কিন্তু গুলি করব, আপনারা সরে যান। আমাকে পুলিশের গাড়িতে করে রাজবাড়ী হসপিটালে নিয়ে যায়, এবং যখন নিয়ে যায় রাজবাড়ী হসপিটাল, তখন আমি ওনাদের রিকোয়েস্ট করলাম আমার ছেলেটা পুরো মরে গেছে, অন্তত ওর লাশটা আমাকে একটু দেখান। তখন পুলিশের এক কর্মকর্তা বলছিল যে আপনার একটা ছেলে পা ভেঙে গেছে, ওই বাড়িতে পড়ে আছে। আমি বললাম ওনাকে উদ্ধার করেন। পরে পুলিশ এবং আর্মির সহায়তা আমার ছেলেকে নিয়ে আসে, আমাদের রাজবাড়িতে নিয়ে আসে। আমি তখন নিঃশ্বাস নিতে পারছিলাম না, কারণ আমার বুকের উপরে 3-4 জন লাফাচ্ছিল। একমাত্র আমি আমার নতুন জীবন কিভাবে পেলাম, যদি হয়তো কখনো কোনো পুণ্যি কাজ করে থাকি তাহলে তার জন্য আমি আমার জীবন পেয়েছি। আমি আজকেই হসপিটাল থেকে রিলিজ নিয়েছি। যে আপনারা বিভিন্ন গণমাধ্যমে যে বিষয়টা দেখছেন বারবার, যে 10 ফিট কবর, 10 ফিট উঁচায়, আসলে মূলত কেউ কি মেপে দেখেছেন যে কবরটা কোথায় ছিল? এটা কি 10 ফিট না 4 ফিট? একজনও দেখেননি। আবার অনেকে বলছেন যে উনি ইমাম মেহেদী দাবিদার, নবী দাবিদার। আপনাদের কাছে কি ভিডিও আছে, অডিও আছে? আপনারা কি কেউ প্রমাণ দেখাতে পারবেন যে উনি কখনো বলেছে আমি ইমাম মেহেদী, আমি নবী? কখনই বলেননি, আপনারা দেখাতে পারবেন না। কিন্তু কেন ভাই এটা কেন করছেন আপনারা? কেন এইটা ইমাম মেহেদীর কথা বলে তাকে এটা বিধর্মী বানাচ্ছেন? একটা মানুষ মারা গেছে, শরীয়ত মোতাবেক তাকে দাফন করা হয়েছে, তার মিলাদে কোরআন খতম হয়েছে, মিলাদ হয়েছে, তারপরে কেন তাকে কবর থেকে উঠে আপনারা পুড়িয়ে দিলেন? এটি কি ইসলাম ধর্মে আছে? আজকে এই যে ঘটনা, এই ঘটনা কারা ঘটিয়েছেন? আজকে আপনারা যারা উস্কানি দিয়েছেন, আমি একটা লোকের কয়েকটা নাম বলবো। যখন আমাদের এই মিটিংগুলো হচ্ছিল,
এই কাজগুলো আমরা করতেছিলাম প্রশাসনের সাথে সমন্বয় করে, তখন কিন্তু কুদ্দুস বাবু নামে একটা লোক, রাজবাড়ী প্রেস ক্লাবের যিনি সভাপতি, উনি কিন্তু উস্কানিমূলক ফেসবুকে কিন্তু কথা বলতেছিলেন, বিভিন্ন কথা লিখতেছিলেন উস্কানিমূলক, মানুষকে উস্কাইতে যেতে যা হয় উনি কিন্তু এটা করতেছিলেন। এবং আরেকজন আছে মুকিব মণ্ডল, যিনি ঢাকা বারে উনি অ্যাডভোকেট, উনিও কিন্তু উস্কানিমূলক ফেসবুকে লিখতেছিলেন। পুনম মির্ধা নামে একটা মেয়ে আছে যে বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত, উনিও কিন্তু ফেসবুকে বিভিন্ন মন্তব্যে উস্কানি দিচ্ছিল। আর যারা এই উস্কানি দিয়ে আজকে এই যে প্রাণঘানীর একটা ছেলে, রাসেল নামে একটা ছেলে মারা গেল, রাসেলকে ফেরত আসবে? আমিও তো মারা গেছিলাম, আমার জীবন তো শেষ হয়ে গেছিল, কোনো মতো বেঁচে আছি। আজকে নুরাল পাগলের যে ইতিহাস, উনি নুরুল হক নুরাল পাগল, ওনার যে ইতিহাস ওনার এটা জানতে হবে। উনি 85-87 বছরে মারা গেলেন। উনি দীর্ঘ 80-র দশক থেকে যে এই প্রচার, উনি মেহেদির বা ইমান মেহেদির যে প্রচারটা উনি প্রচার করে আসতেন, উনি কিন্তু কখনোই কোনোদিনও বলেন নাই যে আমি ইমান মেহেদি। তখন থেকে 80-র দশক থেকে কিন্তু বিটিভির একটা সাক্ষাৎকার হয়েছিল, সেইখানেও কিন্তু উনি একই কথা বলছিলেন যে আমি তো ইমান মেহেদি দাবি করি না, আমি তার নাম প্রচার করি। যদি না কেউ যদি আজকে মিডিয়াকে আমি বলি, কেউ যদি দেখাইতে পারেন, কোনো অডিও ভিডিও দেখাইতে পারেন যে উনি ইমান মেহেদি মুখে বলছে যে আমি নিজে ইমান মেহেদি, এটা আমি চ্যালেঞ্জ করলাম। যেটা আপনারা দেখাতে পারেন, কোনো প্রমাণ দেখাতে পারেন। 80-র দশক থেকে যখন ঝামেলা হয়েছিল ওনাকে নিয়ে এই কথাটার কারণে, তখন কিন্তু আইন আদালতে এটা আদালত পর্যন্ত পৌঁছায়। আদালতে পৌঁছানোর পরে উনি কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছিলেন ওই সময় যে আমি ইসলাম ধর্ম বাদে কোনো ধর্ম প্রচার করবো না বা ইসলামের বাইরে যাব না। একটা মুসলিকা, যেটা আপনারা দেখাচ্ছেন, উনি বলেছিলেন। উনি কিন্তু ওইখানে মুসলিকা বলেন নাই আপনারা দেখাতে পারবেন না যে আমি ইমান মেহেদি দাবি করছিলাম, এখন থেকে দাবি করছি না, সেই মুসলিকা কিন্তু দেখাতে পারবেন না। আজকে জনগণের কাছে, প্রশাসনের কাছে আমি একটাই কথা বলবো, আজকে যারা উস্কানি দিয়ে আজকে একটা মানুষকে, একটা ইসলামী একটা মুসলিম মানুষকে কবর থেকে উঠে যেভাবে আপনারা উল্লাস করতে করতে রাজপথে নিয়ে একটা হাইওয়ে রাস্তা নিয়ে পুরালেন, এটি কি আসলে মুসলমানের কাম্য? আমরা কি এটি করতে পারি? কিন্তু এর পিছনে যারা আজকে উস্কানি দিয়ে, বিভিন্ন বক্তব্য দিয়ে আজকে এই কাজটা করলেন, তাদের কাছে আমার এই প্রশ্ন। আহত 100-র উপরে আহত, 100-র উপরে আহত হয়েছে। এবং আমি যখন আমাকে যখন নিচে নামানো হয়, আমি ওইখানে দেখেছি যে একটা মেয়ের 2টা হাত ঝুলতেছে, 2টা হাত কেটে ফেলেছে। আলামিন নামে একজন লোক আছে, ওনার মাথায় এটা ভাগ, মানে এটা খুলিটা 2 ভাগের মতন হয়ে গেছে, পড়ে আছে। আমার চোখের সামনে অনেকে দেখেছি যে, যেমন আমি ছাদে ছিলাম, আমার সামনে একটা ছেলেকে মানে কি বলে যে এটা কচু যেরকম কাটে ঠিক এইভাবে কোবাইছে। তার আমার কিন্তু কোথায় কোব লাগেনি, আমাকে তো ওরা আমার বুকের উপর উল্লাস করছে, লাফাইছে, উল্লাস করছে। কিন্তু ওইখানে আমার যে ছেলেটাকে কোপ দিছে অনেকগুলা, সেই ছেলের রক্ত কিন্তু আমার শরীরে পুরো ভিজে গেছে। আমাকে যখন ওরা অনেকে মারতে আসছে, দেখছে যে আমার পুরো শরীর, আমার পায়জামাটা ছিল একটা সাদা পায়জামা, পুরো শরীরে লাল হয়ে রয়েছে, ওরা ভাবছে আমি মারা গেছি। না না, এখানে কোনো আয়ের উৎস না, কোনো আয়ের উৎস ছিল না। দরবারের যারা ভক্ত তারাই মূলত ওনাকে, ওনার সংসার বলেন, ওনার বলেন, ওনাদের অর্থায়নে বা ওনাদের সহযোগিতায় কিন্তু তারা চলতো, বাড়তি কোনো বিষয় এখানে ছিল না। বিচার তাদের কাছে কি, বিচার তো আল্লাহর কাছে চাইবে। প্রশাসনের কাছে তারা ভিডিও দেখুক যে কারা এই কবর থেকে উঠে আনলো, কিভাবে পুরালো, প্রতিটি ভিডিও আছে চিহ্নিত করে, তাকে সর্বোচ্চ যে শাস্তি তারা সেটা দেখ, এটি আমাদের কাম্য। কথা বললে অনেক কথা আসবে, যে বিগত যে বিষয়টা আমি আর একটু কথা বলি, সেটা হলো যে দেখেন উনি 75 বছর কিন্তু এই দরবারটা উনি বসে আছেন, পাগল নামে উনি দরবারটা চালান। এখানে হাজার হাজার ভক্ত আসে, প্রশাসনের লোকটা শুরু করে রাজনৈতিক নেতারা। যেমন একটা বিষয় বলি, উনি যদি মারা যান, সেদিন রাজবাড়ির সাবেক এমপি, বিএনপির সাবেক এমপি আলী নওয়াজ মোহাম্মদ খোয়েম ওনার কিন্তু ওনাকে দেখতে আসছিলেন। জানাজা লেট হয়ে যাচ্ছিল বিধায় উনি চলে গেলেন, উনি কিন্তু ওইখানে ছিলেন। রাজনৈতিক নেতারা ছিলেন, বিশেষ ব্যক্তিত্ব ছিলেন, সমাজের লোকজন আসছিলেন, দেখতে আসছিলেন। উনি এই 80 দশকের পর থেকে কিন্তু ওনার দরবারে কখনো কোনো ঝামেলা হয় নাই, কোনোদিনও ঝামেলা হয় নাই। বিগত 15-16 বছরের কোনো ঝামেলা হয় নাই। তাহলে হঠাৎ করে মরার পরে কেন এই ঝামেলাগুলো সৃষ্টি হলো? এতদিন তো কি ওনার বাড়িতে গেট ভাঙে নাই, উনি জীবিত থাকলেন কোনো একটা লোক তো ওনার কাছে ওনার সাথে ঝামেলা করেন নাই বা গেটের দেন নেই।
আমরা হুমকিটা মূলত উনি অসুস্থ হওয়ার পর থেকেই, উনি বিগত প্রায় 4-5 মাস অসুস্থ ছিলেন, আবার সুস্থ হয়ে আসলেন। তখন একটা গুঞ্জন উঠছিল যে উনি ইমান মেহেদী দাবি করেন। ওই সময় কিন্তু আমরা প্রশাসনের সাথে বসছিলাম, তাদের সাথে আলোচনা করলাম। ওনারা তখন বলছিল যে ইমান মেহেদী দাবি করেন। তখন আমরা বললাম যে দাবি করেন, জীবিত আছে, কোনো প্রমাণ থাকলে আমরা দেখান যে উনি ইমান মেহেদী দাবি করতেছে, বা কোনো ভিডিও, অডিও বা দালালি কোনো আপনাদের কাছে ডকুমেন্ট আছে দেখাইতে পারে। তখন কিন্তু আবার তারা কিন্তু এটা কি আন্দোলনে যায় নাই। মৃত্যুর 23 তারিখে, মৃত্যুর পর থেকেই কিন্তু এই যে আন্দোলনটা, এই যে ভাঙচুর, আপনারা জানেন যে সারা বাংলাদেশের মাজার, মন্দির, গির্জা, এগুলি কিন্তু এই দরবার, এগুলি কিন্তু অনেক ভাঙচুর হয়েছে। কিন্তু এই 23 তারিখের মানে এই যে গত শুক্রবারের যে ঘটনা, এই ঘটনার এই 5 তারিখের ঘটনার আগেও কিন্তু দিনাজপুরে দেখেন একটা মসজিদ এবং একটা ইগুলো দরবার কিন্তু ভেঙে দিচ্ছে। আপনার চিটাগাং একই অবস্থা। এই যে তারা নামে তৌহিদি জনতা, আসলে মূলত তারা কিন্তু জঙ্গি সংগঠন। আমি মনে করি তারা জঙ্গি সংগঠন। একটা মানুষকে তো কখনো পুরাইতে পারে না। আসলে আমরা কিন্তু আমরা বাংলাদেশের, আমরা যে সম্প্রদায়ে আমরা যে বাস করি, যার যার ধর্ম সেই পালন করবে, যার যার নীতি সেই পালন করবে। তার মানে এই 5 তারিখের পরে থেকে যে মব সৃষ্টি করে, বিভিন্ন অজুহাতে মব সৃষ্টি করা, এটা যেমন প্রধান উপদেষ্টাও কিন্তু এই বিষয়ে একটা বিবৃতি দিয়েছেন, এই নূর বগলানি একটা বিবৃতি দিয়েছেন। এখানে যদি উনি অন্যায় করে থাকতো বা কোনো সমস্যা সৃষ্টি করতো, তাহলে কিন্তু আইন আছে, আইনের মাধ্যমে কিন্তু এটা করতে পারতো। আমরা চাই না যে আমাদের দরবারের মতন আর কোনো দরবার ভাঙুক। মানে ভক্তর উদ্দেশ্যে বলে, আমি তো আসলে ওনার মুরিদ না, আমি তো ওনার আত্মীয়। মূলত আমি ওনার আত্মীয়, আমার কোনো ভক্ত না। আমি আমার ছেলেকে বিয়ে দিছি, ছেলে বিয়ে দিতে উনি আমার আত্মীয়। কিন্তু এই যে আমি তো হসপিটালে ছিলাম, আজকে আমি হসপিটাল থেকে রিলিজ নিয়েছি, রিলিজ নিয়ে আপনাদের এখানে আসছি। তাই আসলে আমাদের যে ভক্ত ছিল, তাদের যে দুর্দশা বা তাদের যে অবস্থা, যারা আহত হয়েছে, তাদেরকে এখনও দেখতে পারিনি। হয়তো 2-1 দিনের মধ্যে আমি রাজবাড়ি যাব, রাজবাড়ি গিয়ে তাদের সাথে দেখব, তাদের সুচিকিৎসা বা চিকিৎসা কোনো অবহেলা থাকলে আমরা তাদেরকে চিকিৎসা করব। তাদের আইনগত যদি কোনো সহযোগিতা লাগে, অবশ্যই আমরা আইনগত সহযোগিতা করব। না, আমরা কোনো হুমকি টুমকি পাইনি। আমরা এই পর্যন্ত মামলা উঠানো, এখনও মামলা হয়নি। একটা মাত্র মামলা হয়েছে, সেটা পুলিশের গাড়ি ভাঙচুর, পুলিশ এবং গলন্দ উপজেলা ইউনিয়নের গাড়ি ভাঙচুর করছিল, প্রশাসন একটা মামলা করেছে। কিন্তু রাসেল যে ছেলেটা মারা গেছে, এখন পর্যন্ত আমি জানি যে এখনও মামলা হয়নি, হয়তো মামলা হবে, মামলার প্রস্তুতি চলছে।